10টি প্রস্তাবই মাননীয় প্রধানমন্ত্রী তথা আমাদের চেয়ারপারসন এনএসি এবং সকল সদস্যদের সর্বসম্মতিক্রমেই সেগুলো অনুমোদন দিয়েছেন। আবির, গেলবারের চেয়ে মাত্র 2,000 কোটি টাকা বাড়িয়ে আগামী অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার এডিপিতে অনুমোদন দিয়েছে এনএসি। এবং এবারের যে এডিপিতে সেখানে কিন্তু গ্রামীণ অর্থনীতিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এখন দুপুরে এনে থাকছে বিস্তারিত। আর পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাইম আবির এবং আমি ইসরাত মুক্তি। চাইনিজ ব্যাংক যেহেতু শেয়ার ট্রান্সফার হয় নাই, ওরা কিন্তু জানুয়ারির শেষ সপ্তাহ থেকে এই প্রজেক্টে আর কোনো টাকা দিচ্ছে না। মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে ফান্ডের অভাবে বন্ধ থাকবে। মুক্তি, যে মেগা প্রকল্পগুলো বাংলাদেশের মানুষ এবং বিশেষ করে ঢাকাবাসীর মনে আশার সঞ্চার করেছিল, যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হয়েছিল, তার মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে অন্যতম। তবে দুঃখজনক হলো সত্য যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ থেমে গেল। ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চীনের সিনো হাইড্রোর কাছে হস্তান্তরে আপিল বিভাগের একটা স্টে অর্ডার এসেছে এবং এই কারণেই কিন্তু মূলত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজটি আপাতত স্থগিত রাখা হয়েছে। আবির, এ দিয়ে শুরু করছি আজকের এখন দুপুরের আয়োজন। ইতালিয়ান থাই কোম্পানি ও চীনের সিনো হাইড্রো কোম্পানির শেয়ার হস্তান্তরের দ্বন্দ্বে থেমে গেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। হাইকোর্ট শেয়ার হস্তান্তর করার আদেশ দিলেও স্টে অর্ডার দিয়েছে আপিল বিভাগ। 30 মে হাইকোর্টের আদেশের বিস্তারিত পর্যালোচনা করে চূড়ান্ত আদেশ দেওয়া হবে। এই সময়ের মধ্যে নির্মাণ কাজের জন্য কোনো টাকা দেবে না চীনা ব্যাংক। জাহিদ হাসানের প্রতিবেদন। কথা ছিল চলতি বছরেই শেষ হবে সরকারের অগ্রাধিকার দেয়া মেগা প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। ঢাকার যানজট নিরসনে নেয়া এই উড়াল সড়কের কাজ এ সময় দ্রুত গতিতে চলার কথা, কিন্তু হঠাৎ করে 3টি ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বন্দ্বে থেমে যায় এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। কারওয়ান বাজার থেকে কমলাপুর পর্যন্ত সব কাজ বন্ধ হয়ে যায়। শুধুমাত্র চলমান আছে কারওয়ান বাজার থেকে এক্সপ্রেসওয়েতে ওঠার র্যাম্পের কাজ। যদিও গেল বছরের 2রা সেপ্টেম্বর বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত 11.5 কিলোমিটার পথ চালু করা হয়। এবছরের 20 মার্চ খুলে দেওয়া হয় এফডিসি অংশের ডাউন র্যাম্প। আর জুনের মধ্যে তেজগাঁও থেকে কুতুবখালী পর্যন্ত চালু করার পরিকল্পনা ছিল। কিন্তু থাইল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ইতালিয়ান থাই কিস্তির টাকা দিতে না পারায় তাদের শেয়ার দাবি করে চীনা প্রতিষ্ঠান। এ নিয়ে সিঙ্গাপুরে আন্তর্জাতিক সালিশ আদালতে ইতালিয়ান থাই কোম্পানি একটি মামলা করে। পরে 2 প্রতিষ্ঠানের দ্বন্দ্ব গড়ায় হাইকোর্টেও। এ কারণে ঋণ সহায়তার টাকা বন্ধ করে দেয় 2টি চীনা ব্যাংক। চলতি সপ্তাহে রোববার এক্সপ্রেসওয়ের ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চীনের সিনো হাইড্রো কর্পোরেশনের কাছে হস্তান্তরে নিষেধাজ্ঞা তুলে নেয় হাইকোর্ট। উচ্চ আদালতের আদেশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের আশার আলো দেখা দেয়। পরে আদেশের বিরুদ্ধে আপিল করে ইতালিয়ান থাই কোম্পানি। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 8 বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের আদেশের ওপর 2 সপ্তাহের স্থিতি অবস্থা জারি করেন। এতে আবারও থমকে গেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ, কারণ শেয়ার হস্তান্তর না হলে টাকা দেবে না চীনা ব্যাংক। চাইনিজ ব্যাংক যেহেতু শেয়ার ট্রান্সফার হয় নাই, ওরা কিন্তু জানুয়ারির শেষ সপ্তাহ থেকে এই প্রজেক্টে আর কোনো টাকা দিচ্ছে না। চুক্তি অনুযায়ী শেয়ার হস্তান্তর না হলে ওরা টাকা ট্রান্সফার করবে না। সুতরাং এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্দার কাজ কিন্তু এখন মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে ফান্ডের অভাবে বন্ধ থাকবে। সিঙ্গাপুরের সালিশ আদালতে থাকা মামলা এখনও নিষ্পত্তি হয়নি। হাইকোর্টের আদেশের নথি পাওয়ার পর আপিল বিভাগ এই প্রকল্পের অর্থায়ন ও কারা কাজ করতে পারবে তার চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। শেয়ার ট্রান্সফারের সাথে ল্যান্ডিং কোম্পানির কোনো সম্পর্ক নেই। ল্যান্ডিং কোম্পানি ঋণ দিবে কি দিবে না সেটা ফ্যাসিলিটি এগ্রিমেন্ট গাইড করবে। ফ্যাসিলিটি এগ্রিমেন্টের অনুসারে যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো সেই অনুসারে চলবে। চুক্তি অনুযায়ী প্রকল্পের নির্মাণ ব্যয়ের 73% অর্থের যোগান দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান আর বাংলাদেশ দেবে 27% অর্থ। জাহিদ হাসান, এখন, ঢাকা। গ্রামীণ অর্থনীতিকে গুরুত্ব দিয়ে আগামী অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন দিল এনএসি, যা গেল বারের চেয়ে মাত্র 2,000 কোটি টাকা বেশি। সকালে শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক হয়। বৈঠকে আগামী অর্থ বছরের জন্য এডিপি অনুমোদন দেওয়া হয়। এডিপির আওতায় আগামী অর্থ বছরে 1321টি প্রকল্প বাস্তবায়ন হবে। এছাড়া গ্রামীণ উন্নয়ন উপজেলা ভিত্তিক নয়, এখন থেকে জেলা ভিত্তিক হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। বৈদেশিক ঋণের প্রকল্পগুলোতে বাড়তি শ্রম দিয়ে দ্রুত শেষ করবার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সভা শেষে ব্রিফিং করেন পরিকল্পনা মন্ত্রী।
একটা অংশগ্রহণমূলক ভাবে যাতে এই পরিকল্পনা করা যায় এবং সেগুলো বাস্তবায়ন করা হয়, যাতে করে আমরা কয়েকটা বিষয় নিশ্চিত করতে পারি। প্রথমত আমরা সার্বিকভাবে একটা পরিকল্পনা করতে পারি। সেই পরিকল্পনা 1 বছর হইতে 5 বছর হইতে পারে, যত টাকাই হোক আস্তে আস্তে হবে, কিন্তু একটা মাস্টার প্ল্যান যেটা বলি সেটা ভিত্তিক সেটা হবে, সেরকম একটা চিন্তা ভাবনা আমরা করছি। এবং মাস্টার প্ল্যান ভিত্তিক হবে এবং অংশগ্রহণমূলক হবে। সকলেই কিন্তু প্রাথমিকভাবে তো আমরা এমপি সাহেবদের কথা বলতে চাই, পরবর্তীতে প্রয়োজন মতো উপজেলা চেয়ারম্যান সাহেবদের একত্রিত করে আমরা কথা বলতে চাই, যাতে তাদের যে লক্ষ্যবস্তু আছে, আশা আকাঙ্ক্ষা আছে, সেগুলো এর মধ্যে সমন্বয় করে আমরা সেগুলোকে বাস্তবায়িত করা প্রকল্প হিসেবে বাস্তবায়িত করার জন্য প্রস্তুত করতে পারি। কোনো কারণ ছাড়াই লাগামহীন নিত্য পণ্যের দাম। গত 1 সপ্তাহে 4 জনের ছোট পরিবারে বাজার খরচ বেড়েছে 500 টাকা পর্যন্ত। যতটুকু সম্ভব না ততটুকু বাদ রাখি, এটা খাওয়া যাবে না যেহেতু এটা দাম বেশি। গ্যাসের সপ্তাহে মাল কিনছি 30 টাকা, ভেন্ডি এই সপ্তাহে 60 টাকা। আমরা কিনি যেভাবে বিক্রি করি এভাবে, এলো কথা। 15-20 দিন 1 মাস এরকম সারা দাম কমার কোনো সিস্টেম দেখি না। যে নিয়ন্ত্রণ সংস্থা, প্রশাসন, তাদের একটু তৎপর হতে হবে, বিশেষ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে যে অন্তত কিছু জরিমানা করা, সেই বিষয়গুলো হচ্ছে না। এ নিয়েও প্রতিবেদন রয়েছে এখন দুপুরে। রাজধানী সহ দেশের 5 বিভাগে তাপপ্রবাহ চলছে। এই মুহূর্তে আবহাওয়ার সবশেষ খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আছেন মুজাহিদ শুভ, এছাড়া নীলফামারী থেকে যুক্ত হয়েছেন মোকাররম হোসেন। তবে শুরুতে শুভ, আপনার কাছে জানতে চাই, তাপপ্রবাহ শুরু হয়েছে আবারও। আবহাওয়া অফিসের একটি পূর্বাভাস ছিল যে তাপপ্রবাহটি মাঝারি আকারের হতে পারে এবং সপ্তাহখানেক চলবে। জানাবেন যে বৃষ্টির কোনো পূর্বাভাস আবহাওয়া অফিস দিয়েছে কিনা? জি, আবহাওয়া অফিস ইতিমধ্যে বলেছে যে আগামী 18 তারিখ অর্থাৎ একদিন পরে আসলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি কিন্তু শুধুমাত্র যে ঢাকা শহরে হবে তা নয়, দেশের বেশ কয়েকটি বিভাগে হবে। সেটিও তারা বলেছেন যে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা বা 2টি বিভাগ ছাড়া সারা দেশেই মোটামুটি 18 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং 19 তারিখ নাগাদ বলা যায় যে সারা দেশের সব অঞ্চলেই বৃষ্টি হবে এবং সেই সময় পুরো দেশ আসলে অনেকটাই শীতল হয়ে যাবে বলে তারা আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছেন। আর আজকের যে তাপমাত্রা, গতকালকে ঢাকার সারা দেশের তাপমাত্রা সর্বনিম্ন ছিল 39 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ছিল 36.3 ডিগ্রি সেলসিয়াস। এই যে তাপমাত্রা সেটি কিছুটা বাড়বে, সারা দেশে আসলে সর্বোচ্চ 1 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ বাড়তে পারে। যে অস্বস্তি আছে সেই অস্বস্তি হয়তো আরেকটু বাড়তে পারে, কিন্তু আগের বার যে তাপপ্রবাহ হয়েছে সেই সময় কিন্তু আসলে বৃষ্টিপাতের তেমন কোনো মানে সম্ভাবনা ছিল না বা কেউ জানতো না, কিন্তু এবার কিন্তু আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে বলে দিয়েছে যে পরশু দিন অর্থাৎ 18 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে। সেটি একটি সান্ত্বনার কারণ। আর আমরা কারণ বাজারে এসে যেটি দেখছি যে এমনি সাধারণভাবে মানুষ আসলে ডাবের পানি, বিভিন্ন ফলের রস, আখের রস এগুলো খাওয়ার চেষ্টা করে, কিন্তু এটি যে আগের বারের তাপপ্রবাহের সময় যে মানুষ একেবারে সিরিয়াল ধরে লাইন ধরে খেয়েছে এবং সবসময় একটা অস্বস্তি ছিল, সেই অস্বস্তি কিন্তু সেই মাত্রাতে নেই। কারণ হচ্ছে যে একটু বাতাসের একটি প্রবাহ আসলে আছে, সেটি যেই এলাকায় একটু গাছ বেশি বা ছায়া বেশি সেখানে হয়তো সেই বাতাসটি একটু শীতল, কিন্তু একেবারে প্রখর রৌদ্রের নিচে যদি কেউ দাঁড়ায় তাহলে অবশ্যই তাকে ঘামতে হবে বা সেই তাপ তাকে অস্বস্তির মাত্রা আসলে বাড়াবে। তো সব মিলে আসলে বলা যায় যে আবহাওয়ার পূর্বাভাস যেটি বলা হয়েছে যে এই একটি দিন অপেক্ষা করলে আসলে তাপমাত্রা কমবে এবং আসলে বৃষ্টিপাতের সম্ভাবনা তারা বলেছেন। তো এই ছিল এখানকার সবশেষ খবর। আমরা সরাসরি চলে যাচ্ছি নীলফামারীতে, সেখানে আছেন আমাদের রিপোর্টার মোকাররম হোসেন। ধন্যবাদ শুভ। উত্তর জনপদের 2টি জেলা মৃদু তাপপ্রবাহ সেই 2টি জেলায় বইছে এবং একটি জেলায় কিন্তু মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে। রংপুর এবং নীলফামারীতে মৃদু তাপপ্রবাহ এবং দিনাজপুরে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে এবং সেই তাপপ্রবাহের যে দাবদাহ সেটি কিন্তু একেবারে প্রখর আকারে মানুষের উপরে পড়ছে এবং গনগনে সূর্য মাথার উপরে একেবারে মনে হচ্ছে যে জ্বলন্ত অগ্নিকুণ্ড খুব কাছ থেকে তাপ দিচ্ছে এবং শ্রমজীবী মানুষেরা সব থেকে বেশি কষ্টে রয়েছেন। শুভ, জানিয়ে রাখি
রংপুরের যে 4-5টি হাতে গোনা নিবন্ধিত শ্রমিক সংগঠন রয়েছে সেই শ্রমিক সংগঠনের নিবন্ধিত শ্রমিক সংখ্যা 60,000 হলেও কর্তৃপক্ষ বলছে রংপুরের উত্তর জনপদে প্রায় 25 থেকে 30 লাখ শ্রমজীবী মানুষ রয়েছেন যারা দিন এনে দিন খাবার মতো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এছাড়াও কেউ ভ্যান চালক রয়েছেন, রিক্সা চালক রয়েছেন। এখন যেহেতু বোরো ধান কাটার মৌসুম, মানুষের জমিতে শ্রমিকের কাজ করে আসলে জীবন নির্বাহ করছেন এমন মানুষের সংখ্যাও কম নয়। এবং এই প্রচণ্ড দাবদাহে সব থেকে বেশি ঝুঁকিতে তারাই রয়েছেন। গত দুদিনে রংপুরে তাপমাত্রার ফলে ধান কাটতে গিয়ে 2 জন কৃষকের মৃত্যু হয়েছে। গতকালকে একজনের মৃত্যু হয়েছে, আজকে কিন্তু একজনের মৃত্যু হয়েছে। তবে সেটি হিট স্ট্রোক কিনা সে ব্যাপারে চিকিৎসকরা এখনো পর্যন্ত সুনিশ্চিত করে কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তবে তাপমাত্রা বাড়ার পেছনে একটি বড় কারণ হচ্ছে রংপুরের যে তিস্তা সেচ প্রকল্প রয়েছে সেই তিস্তা সেচ প্রকল্পের প্রায় অনেকখানি জুড়ে প্রায় 4 লাখ গাছ ছিল, যে গাছগুলোর বয়স প্রায় 12 থেকে 15 বছর। সেই গাছগুলো কিন্তু কয়েকদিন আগে থেকেই কেটে ফেলা হয়েছে এবং এখনও পর্যন্ত অনবরত সেই গাছগুলো কাটা চলছে। এবং এ নিয়ে উত্তরের মানুষের ভিতরে কিন্তু ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন যে সময় তাপমাত্রা অধিক হারে বৃদ্ধি পাচ্ছে, যে সময় একটু স্বস্তির খোঁজে মানুষের নাভিশ্বাস অবস্থা, সে সময় এই গাছ কাটার সিদ্ধান্তটা অনেকখানি আত্মঘাতী তারা বলছেন। এবং একই সঙ্গে বন বিভাগ বলছে যে তিস্তা সেচ প্রকল্পের যে গাছগুলো কাটা হচ্ছে সেই গাছগুলোতে নতুন সেই জায়গাগুলোতে নতুন করে গাছ রোপণ করা হবে এবং সেই আশার কথা তারা শোনাচ্ছেন। একই সঙ্গে আরেকটি হতাশার খবর হলো রংপুরের যে জীবনরেখা বলা হয় তিস্তা নদীকে, সেই তিস্তা নদীর পানি কিন্তু একেবারে শূন্য হয়ে গিয়েছে এবং তিস্তাকে কেন্দ্র করে 25টি যে শাখা নদী রয়েছে সেই শাখা নদীগুলো কিন্তু একেবারে মরুভূমিতে রূপ নিচ্ছে, যার ফলে রংপুরের পুকুর জলাশয় কোনোটিতেই কিন্তু এখন অথই পানি নেই। পুকুরগুলো আসলে ডোবায় পরিণত হয়েছে এবং ক্যানেল যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পানির পরিমাণ একেবারেই কম, যার ফলে আকাশে বাতাসে যে এক ধরনের অস্বস্তি, সেই অস্বস্তিতে কিন্তু এখানকার মানুষ ভুগছেন। সেই সঙ্গে আরেকটি নতুন করে অস্বস্তি যোগ হয়েছে শুভ, সেটি হচ্ছে দিনের বেলা তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রির মধ্যে থাকলেও রাতের বেলা সেই তাপমাত্রা কিন্তু 30 ডিগ্রির তাপমাত্রার নিচে চলে আসছে। কারণ রংপুরের যেই হিমালয়ের পাদদেশে রংপুরের যে পঞ্চগড় রয়েছে, রংপুর রয়েছে, নীলফামারী রয়েছে, হিমালয়ের বরফ না গলার ফলে হিমালয়ের একটি শীতল বাতাস কিন্তু সন্ধ্যার পরে বইতে শুরু করে, যার ফলে দিনের এবং রাতের তাপমাত্রা একটা বড় পার্থক্য দেখা যায় এবং যার ফলে কিন্তু রংপুরের হাসপাতালগুলোতে, উত্তর জনপদের হাসপাতালগুলোতে জ্বর সর্দি কাশির রোগীতে ভরপুর হয়ে যাচ্ছে। তবে সঠিক সময়ে যদি সূর্যের দেখা, সঠিক সময়ে যদি বৃষ্টি না ঘটে তাহলে কিন্তু এই হাসপাস অবস্থা আরও দীর্ঘায়িত হবে বলে আবহাওয়া অফিস বলছে। এই ছিল এই মুহূর্তে রংপুর থেকে অস্বস্তিকর তাপমাত্রার সবশেষ খবর। মুক্তি। আবহাওয়া পরিস্থিতির খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মীরা। সরবরাহ ঠিক থাকলেও হঠাৎই দাম বেড়েছে ডিম, মাংস, আলু ও পেঁয়াজ সহ অধিকাংশ নিত্যপণ্যের। তাতে এক সপ্তাহে ছোট পরিবারের বাজার খরচ বেড়েছে 500 টাকা পর্যন্ত। নিয়ন্ত্রক সংস্থাগুলোর তদারকির ঘাটতিকে দায়ী করছেন বাজার বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। বাজারে মাছ, মাংস, ডাল, ডিম, মশলা কিংবা সবজি সব পাবেন ভরপুর, শুধু মন ভরে কেনা হবে না। মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতির মতো জটিল হিসাব বুঝে না নীলুফা। মাথায় নেই চাহিদা ও যোগানের বেড়াজাল। তার ভাবনা একটাই, 100 টাকায় শেষ করতে হবে আজকের কাঁচা বাজার। তাই ফেলনা আর কাটা সবজির দোকানে আসা। যেগুলো বাদ হয়ে গেছে সেগুলো আমরা কম লাভ নিতে উপায় হয়ে নিচ্ছি। আমি তো কখনো নেই না, আমি কি করবো, সবজির দাম বাইরে খাওয়া তো বাঁচতে হইব। যেন প্রতিযোগিতায় নেমেছে নিত্যপণ্য, সমান্তরালে বাড়ছে মূল্যসূচক। আড়ত থেকে খুচরা বাজার, সব জায়গায় রয়েছে পেঁয়াজ। তার মধ্যে 5 মাস পর আমদানি করা হয়েছে ভারত থেকে। আর আলুর তো আমদানিরও প্রয়োজন নেই, চাহিদার চেয়ে উৎপাদন রয়েছে বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে চলতি অর্থ বছরে আলু উৎপাদন হয়েছে প্রায় 1,09,63,000 টন, তাতেও কমছে না দাম। এই আলু গত সপ্তাহে ছিল আপনার 40 টাকা কেজি, পরের সপ্তাহে 45, এই সপ্তাহে বেচতেছি 50 টাকা কেজি। দিন গেলে আলুর দামটা বাড়তেছে, সবকিছু মোটামুটি 10-20 টাকায় বাড়ছে। অসময়ে লাগাম ছাড়া প্রোটিনও। সব ধরনের মুরগির মাংসের দাম বাড়ছে ক্রমান্বয়ে। ডিমের ডজন তো বড় কদমে 150 ছাড়ালো। সপ্তাহখানেক আগেও যেটি 20 টাকা কমে পাওয়া যেত। আমার ফুচকাতে দেওয়া লাগে তো আমার ডিম কিনতে হইব, খরচ বাড়লো মনে করেন আমার কিনতে হইব, আমি তার কমাইতে পারুম না। এখন 1110 টাকা সব কিনা। সাদা লেয়ারটা কিনছি 290, আর ওই যে লাল ককটা বেচতেছে ওইটা হইলো 330। আমরা কিনি যেভাবে বিক্রি করি ওইভাবে হইলো কথা।
বেশিরভাগ সবজি মশলার দামও লাগাম ছাড়া। সমতা নেই উৎপাদন খরচ ও বিক্রি মূল্যে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে, দৈনিক বাজার তালিকার অর্ধেকের বেশি পণ্যের দাম বেড়েছে শেষ 10 দিনে। তাতে ছোট পরিবারের এক সপ্তাহের বাজার খরচ বেড়েছে 400 থেকে 500 টাকা। গ্যাসের সপ্তাহে মাল কিনছি 30 টাকা, ভেন্ডি এই সপ্তাহে 60 টাকা। অনেক সময় দেখা যাচ্ছে টিভিতে দেখা ফেলাই দিচ্ছে, কিন্তু ঢাকা আসলে দেখা যাচ্ছে 70 টাকা 60 টাকা কেজি। আমরা দাম কিনছি বেশি দামে, আমরা কি কম দামে বেচতে পারবো? 15-20 দিন 1 মাস এরকম সারা দাম কমার কোনো সিস্টেম দেখি না। যা পারি তাই কিনি, যা আমাদের তৌফিকে কুলায় তাই কিনি, আর যতটুকু সম্ভব না ততটুকু বাদ রাখি। এটা খাওয়া যাবে না যেহেতু এটা দাম বেশি। পণ্যের দাম বৃদ্ধি পেলে প্রতিবারই ব্যবসায়ীরা পণ্য সরবরাহের ঘাটতিকে দায়ী করেন। তবে এবার সেই সুযোগও নেই। রাজধানীর বড় বাজারগুলো থেকে এই অলিগলির ভ্রাম্যমাণ দোকানগুলোতেও পণ্য সরবরাহ ঠিক রয়েছে। তারপরেও কেন বাড়ছে দাম? বিশ্লেষকরা কি বলছেন? যে বাজার মনিটরিংয়ের যে বিষয়টা রয়েছে, যে অভিযান পরিচালনা করে যে অন্তত কিছু জরিমানা করা, সেই বিষয়গুলো হচ্ছে না। যে নিয়ন্ত্রণ সংস্থা, প্রশাসন, তাদের একটু তৎপর হতে হবে। বিশেষ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, মোবাইল কোর্ট, তাদেরকে আসলে এই বড় ব্যবসায়ীদের সঙ্গে একটু আলোচনা করতে হবে। প্রয়োজনে যে গুদাম সেখানে গিয়ে একটু চেক করতে হবে যে অতিরিক্ত কোনো কিছু তারা মজুত করেছে কিনা। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে 2021, 22 ও 23 সালের এই সময়ের চেয়ে 2024-এ সবজির দাম বেড়েছে সবচেয়ে বেশি। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। মৌসুম শুরুর আগে হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগের সংখ্যা। আক্রান্তদের অধিকাংশই শিশু। চিকিৎসকরা বলছেন, গতবারগুলোর তুলনায় এবার ডেঙ্গুর লক্ষণে এসেছে পরিবর্তন। তাই অভিভাবকরা বুঝে ওঠার আগেই মারাত্মক রূপ ধারণ করছে সংক্রমণ। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আসিফ ইকবাল জানাবেন বিস্তারিত। মৌসুম যত ঘনিয়ে আসছে আগ্রাসী রূপ নিচ্ছে ডেঙ্গু। বছরের শুরুতে স্বাভাবিকভাবেই সংক্রমণ কম ছিল। এপ্রিল-মে থেকে বাড়তে থাকে সংক্রমণ। মে মাসের প্রথম 15 দিনেই মারা গেছেন 8 জন। এছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ইতিমধ্যেই 32 জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত কয়েকদিনে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু। আবহাওয়া পরিবর্তনজনিত ঠান্ডা জ্বর আর ডায়রিয়ার সাথে অনেক অভিভাবকই গলিয়ে ফেলছেন ডেঙ্গুর লক্ষণকে। ফলে হাসপাতালে যেতে বা চিকিৎসা নিতে হচ্ছে বিলম্ব। পরশুদিন আমাকে হসপিটালে নিয়ে এসে ভর্তি করছে। তার আগে আমার বাসায় পেটে অনেক ব্যথা ছিল, এর জন্য এসে আমাকে ভর্তি করছে। সকালে দেখি পাতলা পায়খানা, বমি। তারপর আমি একদিন বাসায় দেখলাম, অনেক ট্রিটমেন্ট করালাম, কাজ হয় না। পরে আমি এখানে নিয়ে আসছি। জ্বর 1 সপ্তাহের উপর হবে। তারপরে যে ডাক্তারের তো ওষুধ খাওয়াইছে, 2-3 ওষুধ আনছি। যে জ্বর ছাড়ে না, জ্বর চলে, জ্বর কাশি। তারপরে যাই এখানে আনছি, এখানে আনা পরীক্ষা করছি, পরীক্ষা করে ধরা হয়েছে ডেঙ্গু। বিশেষজ্ঞরা বলছেন, গতবারের তুলনায় এবার ডেঙ্গুর ধরনে এসেছে পরিবর্তন। তাই লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষার তাগিদ দিয়েছেন তারা। অনেক রোগী যারা কিন্তু জ্বরে ভুগে নাই, তারপর তাদের ডেঙ্গু, তার ফলে হচ্ছে কি মা জানতেছেন না, মা মনে করছেন অবসর ফুড পয়জন। কিন্তু ডাক্তার যখন দেখতেছে যে না, প্রথাগত চিকিৎসায় রোগীটা সুস্থ আছে, তখনই তাকে দেখালে সে ডেঙ্গু পজিটিভ। কারণ যেহেতু রোগীটা বাসায় তৈরি হয়, আমি বলবো এখানে অনেকগুলো, যেমন প্রথম সচেতনতা, বাচ্চাটার যত্র মুভমেন্টটাকে রেস্ট্রিক্ট করতে হবে। এখনও যেটা বলি সকাল সন্ধ্যা এটার ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। গরম, তারপরেও শরীর ঢেকে রাখার মতো পোশাক পরতে হবে। চতুর্থত, যদি বাসায় একজন আক্রান্ত হয় তাকে অবশ্যই মশারিতে, অন্যদেরকেও মশারিতে রাখতে হবে। গত বছরে 1750 জন মারা যান ডেঙ্গুতে, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু। ডেঙ্গু থেকে বাঁচতে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার কামড় থেকে বাঁচতে ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আসিফ ইকবাল, এখন, ঢাকা।
চট্টগ্রামের চাঁদগাঁও থেকে 5 কোটি টাকা মূল্যের সিগারেটের নকল স্ট্যাম্প সহ 5 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বছরে 600 কোটি টাকার নকল স্ট্যাম্প তৈরি করত এই চক্রটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের চাঁদগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ জানাবেন এই চক্রের স্ট্যাম্পগুলো কোথায় তৈরি করত, এই বিষয়ে আর কি তথ্য জানতে পেরেছেন এবং যাদেরকে আটক করা হয়েছে তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আবির, মূলত রাজস্ব ফাঁকির একটি বড় ধরনের ঘটনা। আমরা যেখানে আছি সেটি চট্টগ্রামের চাঁদগাঁও এলাকা। শহর হলেও এটিকে শহরতলি বলা চলে এবং একেবারেই গ্রামীণ একটি পরিবেশ পাড়ি দিয়ে আসলে সরু অলিগলি। এরপরে আপনি ঠিক খেয়াল করছেন যে বড় একটি বিল, যেখানে আসার মূলত কোনো সড়ক পথেই আসলে নেই বলা যায়। এই দুর্গম জায়গায় বসে কয়েকটি সেমি পাকা ঘরে আসলে এই কারখানাটি চলছিল রীতিমতো। একেবারে আমরা যেটি দেখছি যে প্রিন্টিং মেশিন, বেশ বড় বড় বেশ কয়েকটি প্রিন্টিং মেশিন এখানে বসানো এবং এই সেমি পাকা ঘরের বেশ কয়েকটি রুম। সে রুমগুলোতে আমরা দেখছি আলাদা আলাদা রকম অন্তত 4 থেকে 5 ধরনের প্রিন্টিং মেশিন, যে প্রিন্টিং মেশিনগুলোতে সিগারেটের যেই জাল স্ট্যাম্প বা ব্রান্ড রোল সেটি তৈরি হতো এবং এই মেশিনগুলোতে নানান ধাপে, কয়েকটি ধাপে আসলে এই রোলটি তৈরি করতেন এই প্রতারক চক্র। এবং এখানে যারা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে এই স্ট্যাম্পগুলো মূলত ছোট্ট একটি অংশের মূল্যই মূলত 65 টাকা, যেগুলো বিভিন্ন সিগারেট কোম্পানি কিনে তাদের প্যাকেটের গায়ে লাগায়। এবং এখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে অন্তত কয়েকশো কোটি টাকা মূল্যের এরকম স্ট্যাম্প পড়ে আছে। কর্মকর্তারা বলছিলেন যে প্রায় 8 লাখ স্ট্যাম্প নকল স্ট্যাম্প তারা এখানে পেয়েছেন, যার বাজার মূল্য 5 কোটি টাকা। এবং তারা বলছেন বছরে অন্তত 600 থেকে 700 কোটি টাকার রাজস্ব ফাঁকির ঘটনা ঘটত এই ছোট্ট এই 3 থেকে 4 রুমের এই কারখানাটি থেকে। মূলত এই স্ট্যাম্পগুলো বিভিন্ন সিগারেট কোম্পানির একটি নির্দিষ্ট সংখ্যা রয়েছে, অর্থাৎ একটি সিগারেট কোম্পানি কতটি সিগারেট তৈরি করতে পারবে সেটি সরকারের গাজীপুরের যেই টাকশাল, সেই টাকশাল থেকে তাদের কোম্পানির যতটি সংখ্যায় সিগারেট তৈরি করতে পারবে সে অনুপাতে এই স্ট্যাম্পগুলো তারা সংগ্রহ করে নিয়ে যায়। কিন্তু যেটি ধারণা করছেন এখানকার পুলিশ কর্মকর্তারা যে কোনো সিগারেট কোম্পানি তার চাইতেও বেশি সিগারেট আসলে তৈরি করত এবং সেটি বাজারে ছাড়তো। সে কারণেই তারা মূলত এই ধরনের স্ট্যাম্পগুলো সংগ্রহ করে নিয়ে যেত এবং সিগারেটের প্যাকেটের গায়ে লাগিয়ে দিত। যে বিষয়টি তারা বলার চেষ্টা করছেন যে মূলত এই ধরনের স্ট্যাম্প সিগারেটের গায়ে লাগানো থাকলেও কিভাবে আসলে কারা সরকারি ভ্যাট কর্মকর্তা কিংবা অন্যরা যারা পরীক্ষা নিরীক্ষা করার কথা মূলত সরকারি সংস্থাগুলো, তারা কিন্তু খুব সেভাবে বাজারে নজরদারি করতো না। এবং বিষয়টি আসলে লেজার মেশিন দিয়ে সিগারেটের গায়ে এই ধরনের স্ট্যাম্প নকল কি আসল সেটি আসলে পরীক্ষা করতে হয়। কিন্তু যেহেতু সরকারি কোনো সংস্থা সেভাবে নজরদারি করতো না, সে কারণেই মূলত এই সুযোগটি আসলে তারা পেয়েছে। এবং আমরা দেখছি যে নানান ধরনের অত্যাধুনিক মেশিন এবং এই মেশিনগুলো অন্তত 5 থেকে 6 জনের মতো শ্রমিক এই কারখানায় কাজ করতো। এবং পুলিশ বলছে যে এটি একটি বড় একটি চক্র এবং সারা দেশে সিগারেট কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন স্তরে এই চক্রের লোকজন জড়িত এবং বছরে হাজার হাজার কোটি টাকার আসলে রাজস্ব ফাঁকির ঘটনা ঘটতো এখানে। চট্টগ্রামের চাঁদগাঁও থেকে 5 কোটি টাকা মূল্যের সিগারেটের নকল স্ট্যাম্প সহ 5 জনকে আটক করেছে পুলিশ। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। এর সাথে এখন দুপুরে নিচ্ছি আরও একটা বিরতি। ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। সরকারি নির্দেশনা থাকলেও চুয়াডাঙ্গায় এখনও শুরু হয়নি ধান চাল সংগ্রহ। এতে বাধ্য হয়ে খোলা বাজারে ধান বিক্রি করছেন কৃষক। চাষিরা বলছেন খোলা বাজারে প্রতি মণ ধানের দাম পাচ্ছেন 850 থেকে 900 টাকা, যা থেকে উৎপাদন খরচ উঠছে না। খাদ্য বিভাগ বলছে কর্মকর্তা বদলি সংক্রান্ত জটিলতায় ধান চাল কেনা নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি তারা। অনিক চক্রবর্তীর প্রতিবেদনে বিস্তারিত। ধান উৎপাদনে সমৃদ্ধ জেলা চুয়াডাঙ্গা। মাঠে ঘাটে এখন পাকা ধানের ঘ্রাণ। তাপপ্রবাহের মাঝেও ধান কেটে এখন ব্যস্ততা মারায়। তবে সবার চোখে মুখেই যেন চিন্তার ছাপ। শ্রমে ঘামে ফলানো ধান বাজারে বিক্রি করতে গিয়ে মলিন হাসি কৃষকের। লোকসানের গ্যারাকলে ধানের দাম নিয়ে তিক্ত অভিজ্ঞতায় জেলার অধিকাংশ প্রান্তিক কৃষক। যারা কষ্ট করে জিনিসটা ফলাচ্ছে তাদের কোনো লাভ নেই, কিন্তু যে কিনে ব্যবসা করছে তার কিন্তু
অনেক লাভ হয়ে যাচ্ছে। এত খরচ খরচা করে সরকারি ফাউন্ডেশনে আমরা ধান বিক্রয় করতে পারছি না, সেখানে আমাদের কোনো সুযোগই নাই। ধানের যে ন্যায্য মূল্য, এই ন্যায্য মূল্য আমরা পাচ্ছি না। এই যে সোনার ফসল আমরা ফলাইছি, সরকারি নির্দেশনা থাকলেও চুয়াডাঙ্গায় এখনও শুরু হয়নি ধান চাল সংগ্রহ। এতে বাধ্য হয়ে খোলা বাজারে ধান বিক্রি করছেন কৃষক। প্রতিমন ধান মিলছে 850 থেকে 900 টাকা, যা থেকে উৎপাদন খরচ উঠছে না বলে দাবি কৃষকের। চুয়াডাঙ্গায় ধান কাটা শেষ, মাঠের জোন নিয়েছে, তার টাকা দিতে হবে কোন থেকে? এখন সরকারিভাবে কবে কিনবে কোন অপেক্ষায় থাকে চাষির তো চলে না। খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বলছেন, কর্মকর্তা বদলি সংক্রান্ত জটিলতা, প্রকৃত কৃষক তালিকা না পাওয়া সহ বেশ কিছু কারণে সংগ্রহ অভিযান দেরি হচ্ছে। তবে দ্রুতই জটিলতা কাটিয়ে প্রকৃত কৃষক থেকে ধান চাল সংগ্রহ শুরু হবে বলে জানান তিনি। অতি শীঘ্রই নির্দিষ্ট সময়ের মধ্যে সংগ্রহ করব এবং ইতিমধ্যে আমাদের ধান সংগ্রহের ব্যাপারে অ্যাপসের মাধ্যমে প্রান্তিক কৃষকের পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে। আমাদের যতটুকু আমাদের সামর্থ্য, যতটুকু আমরা উজাড় করে দিতে পারি, আমরা ততটুকু চেষ্টা করব। কৃষি বিভাগ বলছে, আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। জেলায় চলতি মৌসুমে বোরোর লক্ষ্যমাত্রা ছিল 34,800 হেক্টর জমিতে, আবাদ হয়েছে 35,720 হেক্টরে, যেখান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,56,810 টন, যার বাজার মূল্য প্রায় 700 কোটি টাকা। এ পর্যন্ত আমার প্রায় 100% কর্তন সম্পন্ন হয়েছে এবং ফলন আমাদের চাউলে 4.4 টন পার হেক্টর প্রতি ফলন পাওয়া গেছে, যা গত বছরের তুলনায় একটু বেশি। অব্যাহত তাপপ্রবাহের পূর্বেই দানাতে চলে আসছিল, এই জন্য আমাদের ফলন কোনো সমস্যা হয়নি, বরঞ্চ এবার ফলন গত বছরের তুলনায় বেশি। এক বুক স্বপ্ন নিয়ে মাঠে যে ফসল বুনেছিল কৃষক, ধানের ন্যায্য মূল্য না পেয়ে সেই মাঠেই এখন কৃষকের চোখের পানি ঝরছে। তবুও বুক ফাটা আর্তনাদ নিয়ে আবারও মাঠে ফিরে যায় কৃষক, বুনতে থাকে সোনালী ফসল। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা। তীব্র তাপপ্রবাহে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন গোচারণভূমি খ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুরের খামারিরা। গরমে গবাদি পশু আক্রান্ত হচ্ছে নানা রোগে। এতে দুধের উৎপাদন কমেছে 20 থেকে 30%। প্রতিদিন অন্তত অর্ধ কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে জানান খামারিরা। সিরাজগঞ্জ থেকে ইমরান শেখের ছবিতে রিফাত রহমান জানাবেন বিস্তারিত। 1973 সালে সিরাজগঞ্জের শাহজাদপুরে সমবায়ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিলভিটার দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রতিষ্ঠিত হয়। এরপর থেকেই শাহজাদপুর সহ পাবনার বেড়া ও সাথিয়া অঞ্চলে গড়ে ওঠে শত শত দুগ্ধ খামার। এইসব খামার থেকে প্রতিদিন গড়ে উৎপাদন হয় 5 থেকে 6 লাখ লিটার দুধ। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিলভিটা, প্রাণ আরং আকিস সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রান্তিক খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে। এরপর প্রক্রিয়াজাত শেষে সরবরাহ করা হয় ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। তবে তীব্র গরমে গবাদি পশুর শরীরে দেখা দিয়েছে লাম্পি স্কিন, খুরা রোগ, জ্বর ঠান্ডা সহ নানা রোগ। এর প্রভাব পড়েছে দুধের উৎপাদনে। এতে প্রতিদিন গড়ে উৎপাদন কমেছে 20 থেকে 30%। এই গরমে মনে করেন যে গরু মাঠও খাইতেছে না, পানির নাবি পানও গরম, গরুর দুধ তো কেটে দিয়েছে, তা বাদে গরুর তাপ মনে করেন যে সবসময় উঠেই রয়েছে। আর বিদে করেন তাপ কত গরুর মনে করেন যে আপনার 6 তাপ হইতেছে, 7 তাপ হইতেছে, কত গরু ধরেন বাঁচানি কঠিন। রোদের কারণে অনেক গরুর তাপ উঠতেছে, তাপ উঠে মারা যাচ্ছে, তা বাদে জ্বরতেছে। আবার লিমকি ব্যারাম আছে, খোরা রোগ, তরকা রোগ, এই রোগে মনে করেন অনেক গরুর ক্ষতি হচ্ছে। 6টা গরু দোয়াইলাম, গরুর দোয়া ধরেন যাওয়ালা 14 লিটার দুধ দিলাম। আগে এই গরু দোয়া লয় এই ধরেন বিকেলে 25, 26, 27। খামারিরা বলছেন খরভুসি সহ প্যাকেটজাত গোখাদ্যের দাম বাড়লেও বাড়েনি দুধের দাম। বর্তমানে প্রতি লিটার দুধ সর্বোচ্চ 50 টাকায় বিক্রি করেন তারা। আর দুধের উৎপাদন কমে আসায় প্রতিদিন অন্তত 50 লাখ টাকার ক্ষতি হচ্ছে বলে জানান তারা। ওই গরু প্রতি 3-4 লিটার কমে গেছে। আপনার দেখা যায় যে 20%, 30%-এর মতো দুধের ইয়াটা কমে গেছে। তাপ বাড়িয়ে উঠতেছে। কিছু কিছু গরু দেখা যায় অনেক সময় স্টকই করে হেলায়। আমরা অনেক সময় যদি গরুকে স্যালাইন খাই তাহলে সেক্ষেত্রে গরু কিছুটা সময় ভালো থাকে। গরু ঘাস মাস ঠিক মতো খায় না গরমের ধরুন, তাতে আমার দুধ ভাত কমে যেতেছে। আরও খোলবুসের দাম বেশি, যার জন্য গরু পালা আমার আরও কঠিন হয়ে যেতেছে। দুধের দাম নাই কি।
প্রাণিসম্পদ বিভাগ বলছে, রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি খামারিদের ক্ষতি থেকে রক্ষায় নানা পরামর্শ দেয়া হচ্ছে। কিভাবে আমরা তাপদাহটা নিয়ন্ত্রণ করতে পারি, বিশেষ করে দিনে 2 বার করে যেন গোসল করানো হয় এবং গরুগুলি যেন ছায়াযুক্ত স্থানে রাখা হয় এবং গরুগুলিকে যেন স্যালাইন খাওয়ানো হয় যাতে তার ডিহাইড্রেশনটা না হয়। এই বিষয়ে আমরা পরামর্শ দিচ্ছি, উঠান বৈঠক করছি এবং লিফলেট বিতরণ করছি। সিরাজগঞ্জের সাজাদপুর উপজেলায় ছোট বড় মিলিয়ে প্রায় 10,000 গরুর খামার রয়েছে। আর এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত লক্ষাধিক মানুষ। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে গভর্নরের সঙ্গে বৈঠকে বসেছে শীর্ষ বাণিজ্য সংগঠন FBCCI। সেখানে আছেন সহকর্মী আতাউর নিয়ন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নিয়ন, জানাবেন বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে এবং চলমান সংকট নিয়ে FBCCI এর বক্তব্য কী? যেমনটি বলছিলেন যে আজকে বাংলাদেশ ব্যাংকে দুপুর 2:30টার সাথে সাথেই ইতোমধ্যে যে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন আছে FBCCI, তার প্রতিনিধিরা সভাপতি, সাবেক সভাপতি সহ একটি দল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শুরু করেছেন। এছাড়া যারা বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি বা বড় ধরনের ব্যবসার প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের প্রতিনিধিরা এই সংগঠনের সাথে যুক্ত হয়েছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে বসেছেন। তো আজকের যে বৈঠকের মূল বিষয়গুলো হচ্ছে, তার প্রধান যে দুটি বিষয় তার মধ্যে হচ্ছে একটি ডলারের মূল্য হঠাৎ করে 7 টাকা বেড়ে যাওয়া এবং হচ্ছে যে বর্তমান তারল্য সংকটের মধ্যে বাংলাদেশের যে সুদহার নীতি সেটি এতদিন যে স্মার্ট সুদহার ভিত্তিতে নির্ধারণ করা হতো এবং একটি ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে বৃদ্ধি পেত বা একটি সীমা ছিল, সেটি তুলে নেওয়া হলে খোলা বাজারের উপরে কিন্তু সুদহার তুলে দেওয়া হয়। তার মানে এখন ব্যাংকগুলো চাইলে যে কোনো পরিমাণে সুদহার নির্ধারণ করে তারা সুদ নিতে পারবে। সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের যেই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো রয়েছে বাংলাদেশের, যারা উৎপাদনশীল প্রতিষ্ঠান, তাদের কিন্তু একটি ওয়ার্কিং ক্যাপিটাল বা উৎপাদনের জন্য কিন্তু একটি স্বল্প মেয়াদে বা একটি সময়ের জন্য কিন্তু ব্যাংকের ঋণের প্রয়োজন হয়। সেক্ষেত্রে যদি ব্যাংকগুলো উচ্চ সুদে ঋণ দেওয়া শুরু করে, সেক্ষেত্রে কিন্তু এই উৎপাদনের খরচ কিন্তু অনেকটা বেড়ে যাবে। সেক্ষেত্রে পণ্যের দাম বৃদ্ধি পাওয়া, বাজারে পরিস্থিতিতে ভোক্তা পর্যায়ে সেক্ষেত্রে সেই বেশি মূল্যে কিন্তু পণ্যটি বিক্রি করতে হবে। সেক্ষেত্রে কিন্তু একটি বড় ধরনের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে কিন্তু ব্যবসায়ীরা মনে করছেন। এই সঙ্গে যে আমদানি নির্ভর বা আমদানি কেন্দ্রিক যেই কাঁচামালগুলো আমদানির উপর নির্ভর করে উৎপাদন করা হয় পণ্যগুলো এবং পরবর্তীতে বাংলাদেশের ভোক্তা পর্যায়ে সেই পণ্য পৌঁছানো হয়, পোশাক খাত রয়েছে যেগুলো কাঁচামাল আমদানি করে সেই পোশাক খাত আমরা বাহিরে রপ্তানি করে থাকি, সেই কাঁচামালে যদি ডলার প্রতি যেই 7 টাকা বেড়ে যাওয়া, এর কারণে আমদানি যেই কাঁচামালের খরচ সেটা কিন্তু বেড়ে যাবে। সেক্ষেত্রে উৎপাদন খরচ বেড়ে গেলে যেই রপ্তানির ক্ষেত্রে হয়তো বাড়তি ডলার মূল্য পেলেও কিন্তু বিক্রির ক্ষেত্রে বায়াররা কিন্তু খুব বেশি মূল্য বাড়াবেন না। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব এই পোশাক খাতে পড়তে পারে। তো সেই ক্ষেত্রে সার্বিক দিক থেকে যেই আমাদের যে উৎপাদনশীল ব্যবসা সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু মূলত চাচ্ছে যে এই বিষয়ে আসলে বাংলাদেশ ব্যাংকের কোনো নির্দেশনা আছে কি না, বা আসলে তারা কি পরিকল্পনা করে এই ধরনের কাজগুলো করেছে। সেই সঙ্গে তারল্য যদি সরকার ব্যাংক খাত থেকে যে তারল্য নেওয়ার কথা বলেছে, সেক্ষেত্রে ব্যবসায়ীরা তারল্যর সংকটে পড়বে কিনা সেই বিষয়ে কিন্তু তারা আলোচনা করবে। তো এই ছিল আজকের বৈঠকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে গভর্নরের সঙ্গে বৈঠকে বসেছে শীর্ষ বাণিজ্য সংগঠন FBCCI। এখন দুপুরের সময় হলো আরো একটি ছোট্ট বিরতির। ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। আবারও ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। দেশের বাইরের প্রসঙ্গ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফর আর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাতে উদ্বিগ্ন আন্তর্জাতিক সম্প্রদায়। যুক্তরাষ্ট্রের দাবি রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে সহযোগিতা করছে চীন। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র আর ন্যাটোর বিরোধিতা করে বিশ্বের নতুন নীতি প্রতিষ্ঠা করতে পারে চীন রাশিয়ার বন্ধুত্ব। আন্তর্জাতিক এই টালমাটাল পরিস্থিতিতে দুই দেশের অটুট বন্ধুত্ব অন্য দেশগুলোর জন্য দৃষ্টান্ত বলে মত তাদের। আর জানাচ্ছেন নিশিতা ব্রহ্ম। 2022 সালে ইউক্রেনের সেনা অভিযান শুরুর পর থেকে যখন বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিতে ব্যস্ত, সে সময়ও মস্কোর পাশে থেকেছে শক্তিশালী বন্ধু বেইজিং। ইউক্রেনের সেনা অভিযানের কয়েক সপ্তাহ আগেও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন রাশিয়ার সঙ্গে সম্পর্কের কোনো সীমা নেই। সেই থেকে ক্রমশ শক্তিশালী হচ্ছে দুই দেশের সম্পর্ক। Отношения сотрудничества между двумя крупными соседними государствами. Это в том числе и пример для других. И итоги предстоящего визита, я думаю, только подкрепят этот пример.
যুদ্ধ এই দুই দেশকে অর্থনৈতিকভাবে এনেছে আরও কাছাকাছি। গেল বছরই দুই দেশের বাণিজ্যিক লেনদেন পৌঁছেছে রেকর্ড উচ্চতায়। রাশিয়া থেকে সুলভ মূল্যে জ্বালানি কিনেছে চীন, আর চীন থেকে রেকর্ড পরিমাণ ভোগ্যপণ্য আমদানি করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র বলছে চীন যে ধরনের যন্ত্রাংশ রাশিয়াকে সরবরাহ করছে তা ইউক্রেন যুদ্ধে কাজে লাগাচ্ছে ক্রেমলিন। বেজিং আর হংকং ভিত্তিক যেসব ব্যাংক ও কোম্পানি মস্কোর সঙ্গে কাজ করছে, সম্প্রতি সেগুলোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, সরাসরি রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি না করলেও প্রয়োজনীয় পণ্য সরবরাহ করছে বেজিং, যা উস্কে দিচ্ছে যুদ্ধ পরিস্থিতিকে। চীনের সেমিকন্ডাক্টর, মেশিন টুল, রাশিয়ার ট্যাঙ্ক সাজোয়াজানে ব্যবহারের অভিযোগ উঠেছে। ইউক্রেন ইস্যুতে নিরপেক্ষ বলে দাবি করে আসলেও চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো বরাবরই বলে আসছে যুক্তরাষ্ট্রের সমর্থনে ন্যাটো সম্প্রসারণের প্রতিশোধ হিসেবে চলছে এই সেনা অভিযান। কিন্তু রুশ চীনা জোটকে সন্দেহের চোখে দেখছে পশ্চিমারা। তাদের আশঙ্কা, উত্তেজনা টিকিয়ে রাখতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে দুই দেশ। Authoritarian leaders who deeply want to be respected and let into the world community. But the fact that they are autocracies prevent that. And so they are filled. চীন ও রাশিয়া পরিষ্কার জানিয়েছে উন্নয়ন আর আন্তর্জাতিক পরিস্থিতিকে নিজেদের মতো করে দেখতে চান তারা। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রকে সরিয়ে বৈশ্বিক পরিস্থিতি চীন রাশিয়ার অনুকূলে আনতে বিশাল ভূমিকা রাখতে পারে রাশিয়া। চীনের হয়ে প্রয়োজনে যুদ্ধে জড়াতেও দ্বিধা করবে না মস্কো। ইউক্রেনে সেনা অভিযান শুরুর পর থেকে পুতিনের বিদেশ ভ্রমণ কমে গেলেও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ আর ফোনালাপ হয়েছে কিছুদিন পরপরই। অথচ এই সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে শি জিনপিং ফোন করেছেন মাত্র একবার। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে 10 দিনে অন্তত 6 লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি রাফা শরণার্থী শিবির ছাড়তে বাধ্য হয়েছেন। এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। এমন অবস্থায় 76তম নাকবা দিবসে আবারও বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের দুটি বিশ্ববিদ্যালয়। তহিদুর রহমানের প্রতিবেদন। ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। বিভিন্ন শহরে বাড়িঘর ধুলার সঙ্গে মিশিয়ে দেয় দক্ষিণের সবচেয়ে বড় শরণার্থী শিবির রাফা শহরে যে 15 লাখ বাস্তুচ্যুত গাজাবাসী আশ্রয় নিয়েছিলেন, তাদের জীবনও আজ বিপন্ন। 6 মে থেকে এখন পর্যন্ত 5 বার উচ্ছেদের হুকুম জারি করায় ইসরায়েলি বাহিনীর হামলার আতঙ্কে এখন পর্যন্ত রাফা ছেড়েছেন 6 লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি, যাদের মধ্যে গত দুদিনেই গেছেন 1.5 লাখ। উত্তর ও মধ্যাঞ্চলের শহরগুলোতেও হামলা অব্যাহত থাকায় প্রাণ রক্ষায় ছুটে চলাদের বেশিরভাগেরই জানা নেই আশ্রয় নেবেন কে কোথায়। والهدوء هي طبوا جزاير لسه طب يقولوا سحبوا قتلوا الناس وجينا في مدارس هذول شربنا جينا لقيناهم مدمرين ولا حاجه لقينا। ইসরায়েলি বাহিনীর বর্বরতার মধ্যেও থেমে নেই গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তাদের উপরও চালানো হচ্ছে আক্রমণ, প্রাণও যাচ্ছে অনেক ইসরায়েলি সেনার। এমনকি যুদ্ধবিরতি আলোচনায় অচলাবস্থার জন্য একমাত্র ইসরায়েলকে দুষছে সংগঠনটি। موافقتنا على المقترح المقدم لنا من الإخوة في مصر وقطر والذي كان بعلم الإدارة الأمريكية ومتابعته। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছেন, হামাসের হাতে গাজার নিয়ন্ত্রণ থাকা অবস্থায় কার্যত কোনো সমাধানে পৌঁছানো সম্ভব না। সেখানে ফিলিস্তিন শাসনের জন্য বিকল্প কাউকে প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। חיסול החמאס הוא צעד הכרחי. הוא צעד הכרחי כדי להבטיח שביום שאחרי לא יהיה בעזה אף גורם שיאיים עלינו. যুদ্ধকালীন ও যুদ্ধ পরবর্তী গাজা ভূখণ্ড নিয়ে পরিকল্পনায় ব্যর্থ হওয়ার দাবি করে বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। এমনকি উঠে আসে যুদ্ধকালীন মন্ত্রিপরিষদের মধ্যে গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে সামরিক দিক নির্দেশনা নিয়ে দ্বিধা বিভক্তির কথাও। এছাড়া যুদ্ধের পর গাজা শাসনের কোনো পরিকল্পনা নেই বলায়ও বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। עלינו לחסל את יכולתו השלטונית של החמאס. המפתח לכך הוא פעילות צבאית וביסוס גורם שלטוני חלופי. בהיעדר חלופה כזו ייוותרו
רק שתי אפשרויות גרועות. এদিকে ফিলিস্তিনিদের ভূমি দখল করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ৭৬ বছর পরও তাদের উপর নির্যাতন, দখলদারিত্ব ও বর্বরতা না থামায় বেশ কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সম্প্রতি সেই উত্তাপ কিছুটা কমলেও ১৫ মে ফিলিস্তিনিদের মহাবিপর্যয় বা নাকবা দিবসে আবারও বিক্ষোভ ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দুটি বিশ্ববিদ্যালয়ে। ঘটে ভাঙচুরের ঘটনাও, এমনকি পুলিশের সঙ্গে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়াও হয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ভবন দখলে নেয় প্রায় ১০টি আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলে ধরপাকড়ও। ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানি ৩৫,২০০ ছাড়িয়েছে। এছাড়া আহতের সংখ্যা প্রায় ৮০,০০০। খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম সংকট আরও বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছে এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।